নমস্কার। আমাদের প্রাচীন ভারতবর্ষে মহাভারতের যুগে এক বিখ্যাত রাজ্য ছিল, যে রাজ্যের কথা আজ আমরা বলব। তো সেই রাজ্যের নাম ছিল অশ্বক বা অশ্মক দেশ। তো আমাদের মধ্যে যারা ইতিহাস মনস্ক মানুষ রয়েছেন তারা হয়তো এও জানেন যে মহাভারতের পরবর্তী যুগে এই যে অশ্মক দেশ সেটি কিন্তু সগৌরবে অবস্থান করেছে। এর কারণ মহাভারতের পরবর্তী যুগে সেই যে বিখ্যাত ষোড়শ মহাজনপদের কথা আমরা আমাদের ইতিহাস বইয়ে পড়েছি, এই যে অশ্মক দেশ সেটি কিন্তু ছিল তার মধ্যে একটি অন্যতম প্রধান জনপদ। তো এই যে অশ্মক দেশ বা অশ্মক, তার নামকরণের পেছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে। পুরাণ মতে বিখ্যাত ইক্ষ্বাকু বংশে এক রাজা জন্মেছিলেন, তার নাম ছিল সৌদাস। কোথাও কোথাও তাকে কলমাস পাদও বলা হয়েছে। তো যাই হোক, সেই যে সৌদাস, তিনি যে কোনো কারণেই হোক তিনি সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন। তো সেকালের নিয়ম মতো বংশ রক্ষার জন্যে তিনি এই ইক্ষ্বাকু বংশেরই প্রধান পুরোহিত বশিষ্ঠ ঋষিকে অনুরোধ করেন যে তিনি যেন তার পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করেন। তার ঋষি বশিষ্ঠ তিনি সেই রাজা সৌদাসের অনুরোধে তিনি কিন্তু এক সময় সেই সৌদাসের পত্নী মদয়ন্তীর গর্ভে এক পুত্র সন্তান তিনি উৎপাদন করেন। তো আমাদের শাস্ত্রে কিন্তু এই যে পরপুরুষ দ্বারা নিজ পত্নীর গর্ভে সন্তান উৎপাদন, এটা কিন্তু আমাদের শাস্ত্রে বৈধ। এবং এই যে সন্তান উৎপাদন হয় তাকে কিন্তু বলা হয় ক্ষেত্রজ সন্তান। তো যাই হোক, সৌদাস তিনি মদয়ন্তীর গর্ভে ঋষি বশিষ্ঠের ওরসে এক পুত্র সন্তান তিনি পেলেন, এবং সেই সন্তানের নামই রাখা হলো অশ্মক। এবং সেই অশ্মকের নামেই ভবিষ্যতে যে অশ্মক দেশ হবে সেই অশ্মক দেশের নামকরণ সেই সৌদাসের পুত্র অশ্মকের নামই। তবে অশ্মকের জন্ম সম্বন্ধে এবং তার নামকরণের পেছনেও কিন্তু কিছু তথ্য রয়েছে। মহাভারত কিংবা হরিবংশ পুরাণ আমাদের জানিয়েছে যে ঋষি বশিষ্ঠের ঔরসে সেই সৌদাসের পত্নী মদয়ন্তী তিনি গর্ভবতী হলেন বটে। তবে দীর্ঘ 12 বছর, কোনো কোনো পুরাণ মতে 7 বছর গর্ভধারণ করার পরেও সেই মদয়ন্তী কিন্তু কোনো সন্তান প্রসব হলো না। এবং তাতে একটা সময় রীতিমতো বিরক্ত হয়ে সেই মদয়ন্তী তিনি একটি পাথর খণ্ড দ্বারা তার উদরে আঘাত করেন, এবং তাতে তিনি এক পুত্র সন্তান প্রসব করলেন। তার সংস্কৃতে অশ্ম শব্দ দ্বারা কোনো পাথর কিংবা প্রস্তর খণ্ডকে কিন্তু বোঝানো হয়। তা সে কারণেই সেই পাথর খণ্ডের নাম অর্থাৎ অশ্মের সাথে সাযুজ্য রেখে যে সন্তান ভূমিষ্ঠ হল তার নামকরণ করা হলো অশ্মক। তা অশ্মকের এই জন্মের ইতিহাস কিন্তু সেকালে খুব বিখ্যাত হয়েছিল। আপনারা অনেকেই জানেন সেই যে পঞ্চ পাণ্ডবের পিতা মহারাজ পাণ্ডু, তিনিও যে কোনো কারণেই হোক সন্তান উৎপাদনে অক্ষম পুরুষ ছিলেন। তবে পাণ্ডুর 2 পত্নী ছিলেন, কুন্তী এবং মাদ্রী। এর মধ্যে কুন্তী তিনি দেবসঙ্গম বর পেয়েছিলেন ঋষি দুর্বাসার কাছ থেকে। পাণ্ডু সে কথা জানতেন, এবং এক সময় সেই পাণ্ডু কুন্তীকে তিনি অনুরোধ করেন সেই দেবসঙ্গমের পরে কোনো দেবতাকে আহ্বান করে সেই দেবতার সান্নিধ্যে তিনি যেন পুত্র উৎপাদনের ব্যবস্থা করেন বংশ রক্ষার তাগিদে। তো প্রাথমিকভাবে কুন্তী এতে রাজি হচ্ছিলেন না পাণ্ডুর কথায়। তো পাণ্ডু শেষ পর্যন্ত কিছু কাহিনী সে সময় কুন্তীকে তিনি বলেন। এর মধ্যে কিন্তু এই অশ্মকের জন্মের ইতিহাসও রয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত কুন্তী তিনি সেই পাণ্ডুর কথা মেনে নিয়েছিলেন, এবং আমরা পরবর্তীকালে পঞ্চ পাণ্ডবের দেখা পেয়েছিলাম। তো যাই হোক, এবার আমরা সেই অশ্মক দেশের কথায় ফিরি। সেই যে অশ্মক দেশ, সেই দেশ ছিল কোথায়? আসলে বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন মত রয়েছে সেকালের সেই অশ্মক দেশ কোথায় ছিল সেই বিষয়ে। তা আমরা প্রাচীন ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষের ঠিক উত্তর পশ্চিমে
অসমক দেশের নাম আমরা শুনেছি। এমনকি বৌদ্ধ গ্রন্থগুলিতেও সেকালে সে সময়ে সেই উত্তর পশ্চিম ভারতে অসমক দেশের নাম শোনা যায়। এমনকি পরবর্তীকালে গুপ্ত যুগে সেই যে বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির তিনি জন্মেছিলেন, তিনিও কিন্তু অসমক দেশের অবস্থান প্রসঙ্গে ভারতের উত্তর পশ্চিম দিককেই তিনি নির্দেশ করেছিলেন। তবে মহাভারত কিংবা বিভিন্ন পুরাণে এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনেও কিন্তু কথা জানা যায় যে আমাদের ভারতবর্ষের দক্ষিণাংশেই ছিল সেই বিখ্যাত অসমক দেশের অবস্থান। এমনকি পরবর্তীকালের বহু বৌদ্ধ গ্রন্থগুলিতেও এ বিষয়ে সমর্থন রয়েছে। এমনকি মহারাষ্ট্রের সেই বিখ্যাত অজন্তা কেভ, অজন্তা গুহা কিংবা নাসিকের শিলালিপিতেও বলা রয়েছে যে ভারতের দক্ষিণাংশেই ছিল অসমক দেশের অবস্থান। এবং আরও স্পষ্ট বলা রয়েছে সেখানে যে গোদাবরী নদীর তীরেই ছিল সেই বিখ্যাত অসমক দেশের অবস্থান। ওদিকে আবার অর্থশাস্ত্রের টিকাকার ভট্টস্বামী তিনি কিন্তু কথা প্রসঙ্গে বলেছেন যে আজকের মহারাষ্ট্রের দক্ষিণ দিকে ছিল সেই বিখ্যাত অসমক দেশ। তবে আধুনিক গবেষকেরা, বিভিন্ন পণ্ডিতজনেরা তারা রীতিমতো গবেষণা করে তারা বলেছেন যে গোদাবরী নদীর তীরেই ছিল সেই অসমকের অবস্থান, যেমনটা বলা হয়েছে অজন্তা কিংবা নাসিকের শিলালিপিতে। তবে এ সম্বন্ধে আরও স্পষ্ট তারা বলেছেন যে আজকের যে তেলেঙ্গানা রাজ্য রয়েছে সেই তেলেঙ্গানা রাজ্যের উত্তরাংশটা নিয়ে সাথে কর্ণাটকের উত্তর পশ্চিম অংশটা এবং মহারাষ্ট্রের মধ্য দক্ষিণাংশ, এই অঞ্চলটা মিলিয়ে সেকালের সেই বিখ্যাত অসমক দেশের অবস্থান ছিল। তো মধ্য ভারতে যে অবন্তী দেশ ছিল আমরা অনেকে জানি, সেই অবন্তী যেখানে সেই বিক্রমাদিত্যের উজ্জয়িনী ছিল, সেই অবন্তী এবং অসমক দেশ সেটি কিন্তু এই দুটি দেশ পাশাপাশি অবস্থানে ছিল। আমাদের প্রাচীন গ্রন্থগুলি কিন্তু এ কথা বলেছে। অবন্তীর দক্ষিণাংশে ছিল সেই অসমক দেশ এবং পাশাপাশি দেশ হবার কারণে বহু গ্রন্থে এই অবন্তী আর অসমককে একসাথে উচ্চারণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে অসমকাবন্তী। তা ভারতবর্ষের প্রায় মধ্যাংশে সেই যে বিখ্যাত নর্মদা নদী রয়েছে, সেই নর্মদার কিছুটা দক্ষিণাংশে এসে সেই অবন্তী এবং অসমক দেশ, এই দুটি দেশ নিজেদের মধ্যে সীমান্ত ভাগাভাগি করে নিয়েছিল বলেই আজকের দিনে কিন্তু মনে হয়। তা প্রসঙ্গক্রমে আমরা এও বলি, সে যে ইক্ষ্বাকু বংশীয় অসমক, যিনি দক্ষিণ ভারতে এসে অসমক দেশের সৃষ্টি করলেন, তিনি কিন্তু সেই অসমক দেশের পাশাপাশি একটি সুরম্য নগরীও নির্মাণ করেছিলেন তার রাজধানীর রূপে। সেই নগরীটির নাম ছিল পৌদন্য। তা পরবর্তীকালের বৌদ্ধ গ্রন্থগুলিতে কিন্তু সেই পৌদন্য নগরীটি নামকরণ নিয়েছে পোদন কিংবা পোতন বলে। যাই হোক, আজকের দিনে বেশিরভাগ গবেষকেরা কিন্তু, পণ্ডিতজনেরা কিন্তু আজকের তেলেঙ্গানার যে নিজামাবাদ অঞ্চল রয়েছে তেলেঙ্গানার উত্তরে, সেই নিজামাবাদের কাছাকাছি গোদাবরী নদীর একটি উপনদী রয়েছে যার নাম মঞ্জিরা। তো সেই মঞ্জিরা নদীর পূর্ব পারে একটি শহর রয়েছে যার নাম বোধন। সেই বোধনকেই তারা সেই প্রাচীন পৌদন্য বলে তারা বিশ্বাস করে এবং তাদের মতে সেই পৌদন্য নামের অপভ্রংশই হচ্ছে আজকের দিনের বোধন। তো যাই হোক, সেই যে অসমক, তিনি দক্ষিণ ভারতে এসে অসমক দেশের সৃষ্টি করলেন। তার এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল মূলক। তা অসমকের পর সেই অসমক দেশের রাজা হন তার পুত্র মূলক। যাই হোক, এবার আমরা এই অসমক দেশের প্রসঙ্গে মহাভারতের কিছু কানেকশনও বলি। মহাভারতের কর্ণ পর্বে জানা যায় যে কর্ণ তিনি যখন দিগ্বিজয় যাত্রায় বেরিয়েছিলেন সেই দুর্যোধনের বৈষ্ণব যজ্ঞের প্রাক্কালে, তখন তিনি কিন্তু অন্যান্য অনেক দেশের সাথে সেই দক্ষিণ ভারতের অসমক দেশও তিনি জয় করেছিলেন।
এবং তারপর কুরুক্ষেত্রে সেই যে ভীষণ যুদ্ধ হলো, সেই যুদ্ধে অশ্মক দেশের সেনারা কিন্তু পাণ্ডব পক্ষে যোগদান করেছিলেন বলেই মহাভারতের কবি ব্যাসদেব তিনি আমাদের জানিয়েছেন। তবে কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশতম দিনে যখন পাণ্ডব পক্ষের বীর অভিমন্যু তিনি চক্রব্যূহে প্রবেশ করেছেন, সেই সময় কিন্তু তিনি বহু কুরুপক্ষীয় বীরদের তিনি বধ করেছিলেন। তো সেই সব বীরদের মধ্যে যারা কৌরবপক্ষীয় ছিলেন, তাদের মধ্যে কিন্তু একজন অশ্মক রাজপুত্রের কথাও মহাভারতের কবি আমাদের বলেছেন। তো এই যে অশ্মক দেশ, আমরা জানতাম তারা পাণ্ডব পক্ষে যোগদান করেছেন, আর ওদিকে অভিমন্যুর হাতেও বধ হলেন এক অশ্মক রাজপুত্র। তো একই দেশের যোদ্ধাদের দুই যুদ্ধ শিবিরে বিভক্ত হয়ে যাওয়া, এটা আমাদের মনে আজকের দিনে কিছুটা বিভ্রান্তের সৃষ্টি করলেও সেকালে সমস্ত ঘটনাবলী জেনে আমাদের এটা মনে হয় যে সেই যে অশ্মক জাতি, তারা মূলত যুদ্ধপ্রিয় এক জাতি ছিলেন এবং অনেক ক্ষেত্রেই এইসব জাতির লোকেরা মার্সিনারি হিসেবে, অর্থাৎ ভাড়াটে যোদ্ধা হিসেবে তারা কাজ করে থাকে। তা মহাভারতের সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধেও হয়তো তারা ভাড়াটে যুদ্ধ হিসেবে কাজ করেছেন এবং সেক্ষেত্রে যা হয়, উভয় পক্ষেই যুযুধান উভয় পক্ষেই এই অশ্মক দেশের যোদ্ধারা তারা যুদ্ধ করেছেন, এমনকি নিজেরাও হয়তো একে অপরের বিরুদ্ধে লড়ে গেছেন। এবং জেনে রাখা ভালো, এমন ঘটনা কিন্তু বহু দেশের ক্ষেত্রে, বহু জাতির ক্ষেত্রেও হয়েছে, বহুবার হয়েছে, এমনকি মহাভারতেও এর বিস্তর প্রমাণ রয়েছে। তো যাই হোক, আজ আমরা এই অশ্মক দেশের কথা বলছিলাম। অশ্মক দেশের কথা, তার ইতিহাস, তার কিছুটা ভৌগোলিক অবস্থান আজ আমরা বলার চেষ্টা করেছি। তো আজকে এই যে অশ্মক দেশের কথা, সেই কথা আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবারও কোনো নতুন কথা নিয়ে আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আজ এখানেই রাখছি। নমস্কার।